মাউন্ট বুলারের সেই নির্জন রিসোর্ট, বাইরে অঝোর ধারায় বৃষ্টি আর হাড় কাঁপানো কনকনে ঠান্ডা বাতাসের দাপট। রিসোর্টের সেই রাজকীয় ডাবল বেডের রুমে ঢুকেই আয়াত একরাশ অস্বস্তিতে কুঁকড়ে গেল। ঘরটা রুম হিটারের কল্যাণে উষ্ণ হলেও আরভানের উপস্থিতিতে এক অদ্ভুত উত্তাপ যেন চারদিকে ছড়িয়ে পড়ছে। আরভান ব্যাগ থেকে নিজের একটি ধবধবে সাদা কটন শার্ট বের করে আয়াতের হাতে ধরিয়ে দিল। গম্ভীর গলায় আরভান বলল, ওয়াশরুমে গিয়ে দ্রুত এই ভেজা শাড়িটা ছেড়ে শার্টটা পরে নাও। আপাতত লজ্জা পাওয়ার চেয়ে সুস্থ থাকাটা বেশি জরুরি। এই শীতে নিউমোনিয়া বাঁধিয়ে বসলে সামলানো কঠিন হবে। আমার রিস্ক নেওয়ার কোনো ইচ্ছে নেই। আয়াত শার্টটা হাতে নিয়ে ইতস্তত করে নিচু স্বরে বলল, কিন্তু আপনিও তো ভিজে একাকার হয়ে গেছেন। আরভান গম্ভীর স্বরে উত্তর দিল, আমার চিন্তা তোমাকে করতে হবে না ইডিয়েট। বারবার বলেছিলাম পাহাড়ে শাড়ি পরে মুভির নায়িকা সাজার দরকার নেই। এখন সামলাও নিজের শখ, যাও জলদি চেঞ্জ করো। আয়াত আর বিরক্তি না করে ওয়াশরুমে ঢুকে পড়ল। আয়াতের পাতলা শাড়ি আর ব্লাউজ বৃষ্টির পানিতে ভিজে শরীরের সাথে লেপ্টে আছে। সে বাধ্য হয়েই ভেজা কাপড়গুলো ছেড়ে আরভানের সেই বিশাল শার্টটা গায়ে জড়িয়ে নিল। আরভানের সুঠাম দেহের তুলনায় শার্টটা আয়াতের কাছে অনেকটা লম্বা, যা ওর হাঁটু পর্যন্ত নেমে এসেছে। শার্টের হাতাগুলো কবজি ছাড়িয়ে অনেক দূর ঝুলে আছে। আয়াতের নাকে আরভানের ব্যবহার করা সেই কড়া পারফিউমের ঘ্রাণ ঝাপটা মারল, যা মুহূর্তেই পুরো স্নায়ুকে অবশ করে দিল। যেন ওর শরীরের প্রতিটি ভাঁজে আরভানের গায়ের সেই পুরুষালী ঘ্রাণ মাখামাখি হয়ে আছে। সব ঠিক থাকলেও আয়াত এক মহা বিপাকে পড়ল। সে কিভাবে একটা মাত্র শার্ট পরে আরভানের সামনে যাবে? অসম্ভব লজ্জায় সে যেন মরেই যাচ্ছে। তার ভেতরে এত দেরি দেখে আরভান উৎকণ্ঠায় কয়েকবার দরজায় কড়া নাড়ল। আয়াত, ভেতরে ঢুকে বসে আছো কেন? আর ইউ অলরাইট? কোনো প্রবলেম হলে আমাকে বলো প্লিজ। আয়াত নিজেকে কোনো মতে সামলে ওপাশ থেকে বলল, আপনি প্লিজ রুম থেকে একটু বাইরে যান। কেন? এমনি। আপনি বাইরে গেলে আমি বের হব। পারবো না এই শীতে বাইরে যেতে। আমার গায়ের চামড়া কি গন্ডারের চামড়া মনে হয় তোমার? আরভানের কণ্ঠে বিরক্তি। আয়াতের এবার টনক নড়ল। আরভানও তো ভিজে আছে, সে বাইরে যাবেই বা কেন? আয়াত চুলগুলো দুপাশে সরিয়ে নিয়ে নিজেকে স্থির করলো। পেটিকোটের উপরে আরভানের শার্টটা পরে সে আয়নায় নিজেকে একবার দেখলো। তারপর তার ভেজা শাড়িগুলো হ্যাঙ্গারে ঝুলিয়ে দিল শুকানোর জন্য, যাতে সকালে অন্তত সেগুলো পরে বের হওয়া যায়। ওয়াশরুম থেকে রুমে আসতেই দেখলো আরভান নিজের ভেজা শার্টটা খুলে উদাম শরীরে দাঁড়িয়ে আছে। আয়াতের বুকটা ধক করে উঠল। আরভানের সুঠাম পেশিবহুল বুক আর চওড়া কাঁধ বেয়ে তখনও দু এক ফোঁটা জল গড়িয়ে পড়ছে। আয়াতের আজ যেন কি হয়েছে, সকাল থেকে এই মানুষটার দিকে তাকালেই ওর মনের ভেতর তোলপাড় শুরু হচ্ছে। সে দেখতে চাইছে না, কিন্তু ওর অবাধ্য চোখ দুটো বারবার আরভানের সেই জিম করা নিখুঁত শরীরের দিকে আটকে যাচ্ছে। আরভানের সেই সিক্স প্যাকওয়ালা শরীরটা যে কোনো নারীর জন্যেই আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে পারে। আর আয়াত তো রক্তমাংসের মানুষ। একবার হাত বাড়িয়ে আরভানের বুকের সেই শক্ত পেশিগুলো ছুঁয়ে দেখার তীব্র ইচ্ছে জাগলেও সে তা প্রবল লজ্জায় চেপে ধরল। আরভান কিছুক্ষণ ফোন নিয়ে ব্যস্ত থাকলো। ফোনের কাজ শেষ করে সে আয়াতের দিকে না তাকিয়েই গম্ভীর স্বরে জিজ্ঞেস করলো, এখনো দাঁড়িয়ে আছো কেন? ঘুমাচ্ছ না কেন? আয়াত আমতা আমতা করে বলল, কোথায় ঘুমাবো? বিছানায়। আর কোথায় ঘুমাবে? আমি বিছানায় শোবো না। কেন? বিছানায় কি কাটা বিছানো আছে? আরভান ভ্রুকুচকে তাকালো। আপনি কোথায় ঘুমাবেন? আয়াতের কণ্ঠে দ্বিধা। আরভান এবার আয়াতের দিকে সরাসরি তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললো। আয়াত প্লিজ, এই শীতের মাঝে অন্তত সেদিনের জঙ্গল বাড়িতে কাটানো রাতের মতো নাটক করো না। আমি নিচে শোবো অথবা আপনি নিচে শোন, এইসব আদিক্ষেতা করবে না। বিছানা যথেষ্ট বড়। আয়াত আর তর্কে গেল না। সে সোফার এক কোণে জড়সড় হয়ে বসে রইল। আরভান এটা দেখেও আজ কিছু বলল না। আরভানের আচরণটা আজ কেন যেন একটু অদ্ভুত লাগছে, যেন সে নিজের ভেতরে কোনো এক মনস্তাত্ত্বিক যুদ্ধের সাথে লড়াই করছে। আয়াত থম মেরে আরভানের দিকে তাকিয়ে রইল। আরভান নিজের হাতের ফোনটা বিছানায় রেখে আয়াতের কাছে এসে দাঁড়ালো। আয়াত হকচকিয়ে গেল। আরভানের শরীরের তপ্ত উষ্ণতা সে অনুভব করতে পারছে। আরভান কোনো কথা না বলে ঝুঁকে এসে আয়াতের শার্টের হাতাগুলো সুন্দর করে ফোল্ড করে দিতে লাগলো। ওর আঙ্গুলের স্পর্শ আয়াতের চামড়ায় বিদ্যুৎ খেলিয়ে দিচ্ছে। আরভান নিচু স্বরে বলল, নিজের শরীরের যত্ন নিতে শেখো আয়াত, সবসময় আমাকে তোমার পাশে পাবে না। কেন? আরভান কোনো উত্তর দিল না। অতি সন্তর্পণে আয়াতের শার্টের কলারটা ঠিক করে ভাঁজ করে দিল। আরভানের আঙ্গুল যখন আয়াতের গলার ত্বক স্পর্শ করলো, আয়াতের মনে হলো ওর দম বন্ধ হয়ে আসছে। আরভানের নেশালো চোখ দুটো তখন আয়াতের মুখমণ্ডলে নিবদ্ধ। আপনি আপনার কাজ করুন না, আমাকে এভাবে কেন দেখছেন? আয়াত কোনো মতে নিজেকে সামলে বলল। আরভান সত্যি সত্যিই চলে গেল
বিছানায়। আরভানের আচরণে আজ এক অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করছে আয়াত। অন্য সময় হলে আরভান এতক্ষণে সুযোগ বুঝে তাকে জ্বালাতন করতো বা কাছে টানতো, কিন্তু আজ সে কেমন যেন গম্ভীর আর নিস্পৃহ। আয়াতের মনটা বড্ড উসখুস করতে লাগলো। কিছুক্ষণ পর নিস্তব্ধতা ভেঙে আয়াত আবিষ্কার করলো আরভান পাশ ফিরে বিছানায় শুয়ে পড়েছে। তার শ্বাস ভারী, হয়তো ঘুমিয়েও গেছে। আয়াত ধীরে ধীরে আরভানের পাশে গিয়ে বসলো। সে বিড়বিড় করে নিজের মনেই বলতে লাগলো, আমার খুব কষ্ট হচ্ছে আরভান, আপনি আমার সাথে ঠিকভাবে কথা বলছেন না। যদি সকালের ওই ঘটনার জন্য এমন করেন তবে আই এম সরি। আমি আপনাকে ঠিক বুঝতে পারছি না। আয়াতের কথাগুলো শেষ হওয়ার আগে ওর চোখের কোণ দিয়ে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। ঠিক সেই সময় ওর নজর গেল আরভানের ফোনের দিকে, যা আরভানের বালিশের পাশেই রাখা। সকালে সেই কৌতূহলটা আবারও মাথা চারা দিয়ে উঠল। আয়াত আরভানের শরীরের ওপর দিয়ে ঝুঁকে ফোনটা নিতে গেলেই ঘটল বিপত্তি। আরভান যেন জেগেই ছিল। হঠাৎ একজোড়া শক্ত হাত আয়াতের কোমর জড়িয়ে ধরল। আয়াত আতঙ্কে জমে গেল। মুহূর্তের মধ্যেই আরভান ওকে নিজের কাছে টেনে নিল। আয়াতের পিঠ এখন আরভানের অনাবৃত প্রশস্ত বুকের সাথে মিশে আছে। আরভানের হৃৎপিণ্ডের ধকধকানি আয়াত স্পষ্ট শুনতে পাচ্ছে। আয়াতের হৃৎপিণ্ড তখন পাথরের হাড় ভেঙে বেরিয়ে আসতে চাইছে। আরভান ঘুম চড়ানো নেশালো কণ্ঠে ডাকলো, মিসেস আরভান। এই একটি ডাকেই যেন আয়াত কুপোকাত। আরভানের সেই গভীর আর মাদক ভরা কণ্ঠস্বর আয়াতের স্নায়ুতে ঝিলিক দিয়ে গেল। আরভান আয়াতের পিঠের ওপর থেকে অবাধ্য চুলগুলো সরিয়ে দিয়ে শার্টের কলারটা কিছুটা নিচে নামিয়ে দিল। আয়াত ভয়ে আর উত্তেজনায় চোখ খিচে বন্ধ করে রেখেছে। আয়াতের শ্বেত শুভ্র কাঁধ আর ঘাট উন্মুক্ত হতেই আরভান সেখানে নিজের নাক ঘষে এক গভীর শ্বাস নিল। আমার ফোনে এমন কি গুপ্ত তথ্য আছে যার জন্য সকাল থেকে এটাকে হাতানোর ধান্দায় আছো তুমি? আয়াত কিছুক্ষণ ধস্তাধস্তি করলেও লাভ হলো না। ছাড়ুন, আমাকে যেতে দিন। আমি নিজেকে যথেষ্ট কন্ট্রোল করে রেখেছিলাম মিসেস, আপনি তা হতে দিলেন কই? এখন এভাবেই থাকুন। আয়াত দীর্ঘশ্বাস ফেলে বলল, একটু আপনার দিকে ঘুরতে দিন, আপনাকে একটু দেখতে দিন। আরভান আয়াতের কানের কাছে মুখ নিয়ে অদ্ভুত এক শব্দ করে বলল, আমার বড্ড লজ্জা করে মিসেস। লজ্জা? তাও আপনার মতো অসভ্য লোকের আছে? আমার তো তা জানাই ছিল না। আরভান আয়াতের চুলে মুখ গুজে দিল। আয়াত নিজেকে শক্ত করার চেষ্টা করলো। সে তোতলানো কণ্ঠে বলল, ওই মেয়েটা কে ছিল রেস্টুরেন্টে আপনার ফোন যার হাতে ছিল? আরভান এবার থামলো। প্রথমে ভ্রু কুঁচকে, পরে কিছুক্ষণ ভেবে কিছু একটা বুঝে নিয়ে হেসে ফেললো। আয়াতের কানের কাছে ফিসফিস করে বলল, আপনি জানলেন কিভাবে? আমার পেছনে কি ডিটেকটিভ লাগিয়েছিলেন নাকি মিসেস? লাগালেও লাভ নেই, আপনার সব কিছুই তো ধরাছোঁয়ার বাইরে। আয়াত গাল ফুলিয়ে বলল, কেন? আমি আবার কি করলাম? আরভানের চোখ এবার আয়াতের ঠোঁটে নিবদ্ধ। কিছু না, যা করার সব আমিই করছি। আয়াত উঠে যেতে চাইলে আরভান এক হ্যাচকা টানে ওকে বিছানায় ফেলে ওর উপর ঝুঁকে পড়ল। আরভানের শরীরের ভারে আয়াতের দম যেন বন্ধ হয়ে আসছে। তড়িঘড়ি করে শার্ট পরতে গিয়ে আয়াত খেয়াল করেনি যে সে কয়েকটা বোতাম উল্টোপাল্টা লাগিয়েছে। আরভান যখন বোতামের দিকে হাত বাড়ালো, আয়াত চোখ খিচে বন্ধ করে ফেললো। কি করছেন আপনি? আয়াতের গলা কাঁপছে। আরভান আয়াতের এই অস্বাভাবিক নিঃশ্বাস আর হৃদস্পন্দনের ছন্দপতনে আজ যেন নিজেকে সামলাতে পারল না। সে আয়াতের মুখের উপর থেকে অবাধ্য চুলগুলো সরিয়ে দিয়ে গম্ভীর স্বরে বলল, সরি মিসেস, ভেবেছিলাম পারমিশন ছাড়া আপনাকে ছোবো না, কিন্তু আপনার এই রূপ আর এই মায়াবী রাতের কাছে আরভান চৌধুরী আজ বড় অসহায়। আমার পক্ষে আর নিজেকে সামলানো সম্ভব না। আপনার ওই না শব্দটা শুনতে বড্ড ঘৃণা লাগছে আজ। আয়াত অবাক হয়ে তাকালো। মানে? নাও ইন দিস মোমেন্ট আই নিড ইউ আয়াত। ডোন্ট সে নো অ্যান্ড ডোন্ট হেট মি। আই ডেসপারেটলি নিড ইউ। আয়াতের অন্তরাত্মা যেন শুকিয়ে গেল। সে আবারও আরভানকে ধাক্কা দিয়ে দূরে সরানোর চেষ্টা করলো, কিন্তু এবার আর লাভ হলো না। আরভান আয়াতের দুহাত মাথার উপর চেপে ধরে নিল। আপনি আমার গায়ের উপর থেকে সরুন। নিজের হাতি মার্কা শরীরটা কি দেখছেন না? আমার দম আটকে যাচ্ছে তো। আয়াত মরিয়া হয়ে বলল। আরভান একটা বাঁকা হাসি দিয়ে আয়াতের কানের কাছে মুখ নিয়ে বলল, কি করব? বউ আমার পিঁপড়া হলেও বউ তো বই, ওজন তো একটু বইতেই হবে। আয়াত থতমত খেয়ে বলল, তো পিঁপড়া না হয়ে কি
কি আপনার মতো হাতি হব যাতে আপনি এই বাহানা দিয়ে অন্য কাউকে বিয়ে করে আনেন? আরফান হো হো করে হেসে উঠল। তুমি হাতি হলেও আমার সমস্যা নেই, তখন আমি বিছানা না খুঁজে আপনার উপরেই ঘুমিয়ে পড়বো। বলেই আরফান আয়াতের কথা কেড়ে নিল এক নিবিড় চুম্বনে। ছেড়ে দিতেই আয়াত হাঁপাতে হাঁপাতে বলল, শুনুন, নো, আজ আর শোনাশুনি নয়, অনলি অ্যাকশন। কথাটা শেষ করেই আরফান আবারও আয়াতের ওষ্ঠদ্বয় নিজের দখলে নিয়ে নিল। আয়াত বুঝলো আজ আর তার রক্ষা নেই। পাহাড়ের চূড়ায় বৃষ্টির শব্দ আর তাদের নিবিড় প্রেম একাকার হয়ে এক নতুন ইতিহাস লিখতে শুরু করলো। আরফানের প্রতিটি ছোঁয়া ওকে অবশ করে দিচ্ছে। এই পাহাড়ি রিসোর্টে নির্জনতায় তারা দুজনে মিলে আজ এক নতুন কাব্য রচনার দ্বারপ্রান্তে। দুটি শরীর আজ এক উষ্ণ ভালোবাসার বাঁধনে জড়িয়ে যেতে শুরু করলো। আয়াতের মনের সব দ্বিধা আর ভয় আরফানের নিবিড় সান্নিধ্যে যেন কর্পূরের মতো উড়ে গেল।